আজকে আমরা যেটা দেখব একটা খুবই সহজ জিনিস, মাধ্যমিকে অনেকবারই অনেক কোশ্চেন আসে আর কি এই জায়গা থেকে। একটা খুবই সহজ টপিক, বর্ণালী। বর্ণালী বর্ণালী জিনিসটা কি? বর্ণালী হচ্ছে, তোমরা জানো যে প্রিজমে যদি সাদা বর্ণের আলোক রশ্মি পাঠানো হয়, তাহলে কি হয়? এদিকে যদি আমরা একটা পর্দা রাখি, তাহলে সেই পর্দাতে দেখা যায় 7টা বর্ণের আলোক রশ্মি ফুটে উঠছে। ঠিক আছে, সব থেকে নিচে কি থাকে? সব থেকে নিচে থাকে ভায়োলেট, আর সব থেকে উপরে কি থাকে? সব থেকে উপরে থাকে রেড। ঠিক আছে, নিচে থাকে বেগুনি আর উপরে থাকে লাল। এটা কোশ্চেন হবে অনেক সময়, যে এই যে আলোকপটি সব থেকে নিচে যে বর্ণটা তৈরি হয়, সেই বর্ণের নাম কি? সেটা হচ্ছে বেগুনি, আর সব থেকে উপরে থাকে কোনটা? সেটা হচ্ছে লাল। এই যে আলোকপটি এখানে তৈরি হয়েছে, এই যে 7টা বর্ণের যে আলোকপটি, বেনি আসহ করা, তোমরা জানো এটা, বেনি কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল। এই যে 7টা বর্ণের যে আলোকপটি তৈরি হয়েছে, এটাই হচ্ছে বর্ণালী। ঠিক আছে, 7টা বর্ণের যে আলোকপটি, এটাই হচ্ছে বর্ণালী। তো এই বর্ণালী দু রকমের হয়, একটাকে বলা হয় শুদ্ধ বর্ণালী, আর একটাকে বলে অশুদ্ধ বর্ণালী। একটা হচ্ছে শুদ্ধ বর্ণালী কোনগুলো? যে বর্ণালীটাতে, মানে যে বর্ণালী তৈরি হবে, সেই বর্ণালী দিয়ে 7টা কালার, মানে 7টা বর্ণ যদি স্পষ্ট দেখা যায়, পৃথকভাবে দেখা যাবে, পৃথকভাবে দেখা যাবে। ঠিক আছে, স্পষ্ট দেখতে পাবে এবং পৃথকভাবে প্রত্যেকটাকে সেপারেট করতে পারবে। 7টা কালার প্রত্যেকটাকে সেপারেট, এতটা বেগুনি, এতটা নীল, এতটা লাল, এতটা আকাশি, যা সবুজ, হলুদ, যা আছে সমস্ত 7টা বর্ণকে 7টা যদি স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং পৃথক করা যায়, তাহলে সেই ধরনের বর্ণালী হবে শুদ্ধ বর্ণালী। আর যদি দেখো যে একটা বর্ণালীর উপর আরেকটা বর্ণালী চেপে আছে, একটার উপর চেপে আছে, কোনটাকে একদম সেপারেট করা যাচ্ছে না, পৃথক করা যাচ্ছে না, সেগুলো হচ্ছে অশুদ্ধ বর্ণালী। আমরা যেমন রামধনু যেটাকে বলি, রামধনু বা রংধনু, তো এটা হচ্ছে অশুদ্ধ বর্ণালীর একটা দৃষ্টান্ত। আকাশে যে রংধনু দেখতে পাই বা রামধনু দেখি, সেটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। আর শুদ্ধ বর্ণালী হবে সেটাই যেখানে 7টা বর্ণকে পৃথকভাবে দেখা যায়। যে রংধনু এটা নয়, জলের উপর অনেক সময় জলের উপর তেল ফেললে যে বর্ণালী তৈরি হয়, সেটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। সেখানে 7টা বর্ণকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, বর্ণালী হচ্ছে এটা, যে 7টা বর্ণের যে আলোকপটি তৈরি হয়েছে, এটাই হচ্ছে বর্ণালী। ঠিক আছে, জিনিসগুলো ভালো করে দেখে রাখবো। এটা হচ্ছে বর্ণালী কোনটা? 7টা বর্ণের যে আলোকপটি তৈরি হয়েছে, সেটা হচ্ছে বর্ণালী। ঠিক আছে, তো বর্ণালী দু রকমের দেখতে পাচ্ছ, শুদ্ধ আর একটা হচ্ছে অশুদ্ধ। আচ্ছা, এবার এই যে 7টা বর্ণের আলোক রশ্মি পাওয়া গেছে, এই 7টা বর্ণের আলোক রশ্মির মধ্যে পার্থক্যটা কোথায়? 7টা যে বর্ণ তৈরি হচ্ছে, 7টার মধ্যে কি বৈশিষ্ট্য আছে যে জন্য এরা পৃথক? পার্থক্যটা কোথায়? এদের মধ্যে পার্থক্য হচ্ছে, এই যে লাল বর্ণের আলোক রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল বর্ণের ক্ষেত্রে প্রায় 8000 অ্যাংস্ট্রমের মতো। ঠিক আছে, প্রায় 8000 অ্যাংস্ট্রম লাল বর্ণের। আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, এর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 4000 অ্যাংস্ট্রম। এটা প্রায় রাউন্ড ফিগার লিখেছি, সুতরাং তোমাদের মনে থাকবে সহজে। এটা হচ্ছে 8000 অ্যাংস্ট্রমের মতো, এটা হচ্ছে 4000 অ্যাংস্ট্রমের মতো। আর মাঝামাঝি যে একটা বর্ণ আছে হলুদ,
এর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 6000 অ্যাংস্ট্রমের মতো। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম মানে কত? 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে এবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে লাল বর্ণের, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম। এই জিনিসগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, মানে এই 7টা বর্ণ, এগুলো যদি এই বর্ণগুলো কি দৃশ্যমান, এই বর্ণগুলোকে আমরা দেখতে পাই, সেই জন্য এই বর্ণগুলোকে বলা হয় দৃশ্যমান আলোক রশ্মি। এইগুলোকে যেহেতু আমরা দেখতে পাই তাই একে বলা হয় দৃশ্যমান আলোক রশ্মি। ঠিক আছে, আরো অনেক আলোক রশ্মি, আলোক তরঙ্গ আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে, তো সেগুলো তোমরা জানো যে রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ এর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 1 মিটার থেকে 1 কিলোমিটার এরকম রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, রেডিও তরঙ্গ আছে, মাইক্রোওয়েভ আছে, তারপর দৃশ্যমান আলোক রশ্মি আছে, অবলোহিত আলোক রশ্মি, তারপর আল্ট্রাভায়োলেট রে মানে অতিবেগুনি রশ্মি, তারপর আছে তোমার মাইক্রোওয়েভ, এক্স রশ্মি, গামা রশ্মি, এইসব বিভিন্ন রকম রশ্মিগুলো আছে। তো প্রত্যেকটা আলোক এগুলো সব আমরা দেখতে পাই না, শুধুমাত্র দেখতে পাই কোনটা? এই 7টা বর্ণের যে আলোক রশ্মি, 7টা বর্ণ বেনি, আসর, কলা যেটা আমরা বলছি, এইটাই শুধুমাত্র আমাদের চোখে দৃশ্যমান হয়। ঠিক আছে, বাকি আর যেগুলো বললাম রেডিও তরঙ্গ, এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, এগুলো সব আমাদের চোখে আমরা দেখতে পাই। ঠিক আছে, রেডিও তরঙ্গ, এক্স রে, গামা রে, মাইক্রোওয়েভ, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, এগুলো আমরা চোখে দেখতে পাই না, এগুলো দৃশ্যমান নয়। ঠিক আছে, এগুলো চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু এগুলো এই যে 7টা বর্ণ এগুলো শুধুমাত্র দেখতে পাই, সেই জন্য এইগুলোকে বলা হয় বেগুনি বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা বর্ণ আমরা দেখতে পাই, সেই জন্য একে বলি দৃশ্যমান আলোক রশ্মি। আর এগুলো সব হচ্ছে দৃশ্যমান নয়, এগুলো চোখে দেখা যায় না। বেশ, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেটা জানো দৃশ্যমান যে আলোক রশ্মি, সেগুলোর মধ্যে কি আছে? বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ঠিক আছে, বেশ, নোট করো। ঠিক আছে, এবার দেখো আমরা কোনো একটা বস্তুকে দেখি, বিভিন্ন কালারের দেখি, কোনো একটা বস্তুকে লাল দেখি, কোনো একটা বস্তুকে সবুজ দেখি, কোনো একটাকে হলুদ দেখি, এরকম তো দেখি। কোনো একটা বস্তুকে ধরো হলুদ দেখা হচ্ছে, কোনো একটা বস্তুকে আমি হলুদ দেখছি, তার মানে কি? তার কোনো একটা বস্তু, তাকে আমি হলুদ দেখছি, এই বস্তুটা হচ্ছে ধরো হলুদ। সূর্য থেকে যে আলোক রশ্মিটা এসে পড়ে, সেটা কি বর্ণের আলোক রশ্মি পড়ে? সবসময় যে কোনো বস্তুতে সাদা বর্ণের আলোক রশ্মি পড়ে। এই যে হলুদ বস্তু আমি দেখছি, আমার চোখে যখন আলোক রশ্মি আসছে তখন আমি সেটাকে বলছি এই বস্তুটা হচ্ছে হলুদ বস্তু। ঠিক আছে, বস্তুটা হচ্ছে হলুদ, এই বস্তুটা হচ্ছে হলুদ বস্তু। কেন? তার কারণ হচ্ছে সাদা বর্ণের আলোক রশ্মি, সাদা বর্ণের আলোক রশ্মির মধ্যে 7খানা বর্ণই থাকে। ঠিক আছে, এখানে বেনি, আসো, কলা পর্যন্ত সমস্ত বর্ণগুলি আছে সাদা বর্ণের আলোক রশ্মির মধ্যে। এর মধ্যে 7টা বর্ণ এসে পড়ছে। ঠিক আছে, এখানে যখন সাদা বর্ণের আলোক রশ্মি পড়ছে, 7টা বর্ণের আলোক রশ্মি এসে পড়ছে। এবার এই বস্তুটা কি করে? এই বস্তুটা সব বর্ণকে শোষণ করে, শুধুমাত্র হলুদ বর্ণের আলোক রশ্মিটাকে প্রতিফলিত করে। হলুদটা কি করে? প্রতিফলিত হতে প্রতিফলন করে। শুধুমাত্র হলুদ বর্ণের আলোক রশ্মি শুধুমাত্র প্রতিফলন হয়, বাকি সব বর্ণ এখানে শোষিত হয়ে যায়। বাকি সব বর্ণ
সব বর্ণ শোষিত হয়ে যায়। সাদা বর্ণের আলোকরশ্মি এসে এই বস্তুটাতে পড়লো, ঠিক আছে, সাদা বর্ণের আলোকরশ্মি এসে বস্তুতে পড়লো, বস্তুতে পড়ার পর শুধুমাত্র হলুদটাকে বাদ দিয়ে বাকি সব বর্ণ কি হয়ে যাবে, শোষিত হয়ে যাবে। এখানে সব বর্ণটাকে শোষণ করে না, সেই জন্য এই বস্তুটাকে শুধুমাত্র হলুদ বর্ণটা বেরিয়ে আসে, প্রতিফলিত হয়ে আসে। তো আমাদের এখানে চোখ থাকে, চোখে আমরা কি দেখছি, শুধুমাত্র হলুদ বর্ণটা আসছে, আমরা সেটা দেখছি। সুতরাং এই বস্তুটাকে হলুদ, তখন আমি এই বস্তুটাকে বলবো হলুদ। কোনো একটা বস্তুকে আমি সবুজ দেখছি, ধরো একটা বস্তু, তাকে আমি সবুজ দেখছি, তার মানে সবুজ বর্ণটা নিশ্চয়ই প্রতিফলিত হচ্ছে। সবুজটা কি হবে, প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে বস্তুটা, তখন আমরা তো বস্তুটাকে বলবো কি, সবুজ। বস্তুটা হচ্ছে সবুজ। সাদা বর্ণের আলোকরশ্মি পড়ছে, প্রতিফলিত হচ্ছে কোনটা, সবুজটা প্রতিফলিত হচ্ছে। সাদা বর্ণের আলোকরশ্মি পড়ছে, সবুজটা প্রতিফলিত হচ্ছে, তখন আমি বলবো এই বস্তুটা হচ্ছে সবুজ, ঠিক আছে। ধরো কোনো একটা বস্তুকে আমি, একটা বস্তুকে সাদা দেখছি, সাদা দেখছি, তার মানে কি হচ্ছে, এখানে বস্তুটার মধ্যে বস্তুটাকে সাদা দেখছি, একটা সাদা জামা থাকে, আমি সাদা দেখছি, তারপর আমরা কি, সাদা বর্ণের আলোকরশ্মি পড়ছে, তাহলে সাদা বর্ণের মধ্যে কি আছে, সমস্ত 7টা বর্ণই আছে। আবার যখন প্রতিফলন হচ্ছে তখন কি হচ্ছে, 7টা বর্ণ নিশ্চয়ই প্রতিফলিত হচ্ছে, সেই জন্যই তো আমি সাদা দেখবো। সাদা কেন দেবো, সাদাটা আসলে হচ্ছে, সাদাটা আসলে হচ্ছে 7টি বর্ণের সমষ্টি, 7টি বর্ণের আলোকরশ্মির মিশ্রণ, 7টি বর্ণের মিশ্রণ। 7টি বর্ণ যদি মিশে থাকে তাহলে সাদা তৈরি হবে। তোমরা সেই নিউটনের বর্ণ চাকতি, নিউটনের বর্ণ চাকতিতে দেখেছো, নিউটনের বর্ণ চাকতি, সেখানে 7টা কালার, 7টা কালারের ভাগ করে নাও, 1 2 3 4 5 6 7, বে নি আ স হ ক না। একই রকম ভাবে এই পার্টটাকেও 7টা বর্ণে ভেঙে নাও। 7টা বর্ণে তুমি একটা চাকতি না, গোল একটা কার্ডবোর্ড না, কার্ডবোর্ডটাকে নিয়ে আচ্ছা, এই একটা কার্ডবোর্ড না, কার্ডবোর্ড নিয়ে সাদা কাগজ দিয়ে মুড়ে দেওয়া, উপরে সাদা কাগজ মুড়ে উপরে 7টা পার্টকে তুমি 7টা ভাগে, 7টা সমান ভাবে তুমি রং করে নাও। এখানটা বেগুনি করো, তারপরের পার্টটা নীল করো, তারপর আকাশি করো, তারপর সবুজ, হলুদ, কমলা, লাল, প্রত্যেকটা পার্টে তুমি এরকম ভাবে বর্ণে কালার করো। নিচের দিকটাও ঠিক একই রকম ভাবে কালার করো, ঠিক আছে। কালার করার পর দুখানা ধরে এখানে ছিদ্র করলে, দুখানা ছিদ্র দিয়ে দুটো সুতো, একটা সুতোকে এদিক থেকে ওইদিকে ভরে দিলে, এদিকে চাকাটাকে ঘোরালে, ঘোরানোর পর সেই সুতোটা ধরে টান দিলে কি হয়, চাকাটা ঘুরতে থাকে, তখন দেখবে যে সেই 7টা বর্ণের মিশ্রণ, এদিকে 7টা বর্ণের মিশ্রণ টোটালটা কি দেখতে পাবে, যখন ঘুরতে থাকে তখন এটাকে তুমি সাদা দেখবে, ঠিক আছে। মানে এই চাকাতে এতগুলো বর্ণ আছে, সবগুলো বর্ণ 7টা বর্ণ মিশে গিয়ে কি বর্ণ তৈরি করছে, সাদা। তাহলে সাদা যখন দেখবে তখন আমি বুঝবে কি, সাদা বর্ণ, সাদা মানে সেখানে 7টা বর্ণ একসঙ্গে মিশে আছে। তাহলে কোনো একটা জিনিসকে আমি সাদা দেখছি, তার মানে কি, সেখানে 7টা বর্ণের আলোকরশ্মি এসে পড়ছে, আর সমস্ত 7টা বর্ণ এখানে প্রতিফলিত হয়েছে, তাই আমরা বস্তুটাকে কি দেখছি, সাদা দেখছি, ঠিক আছে। আচ্ছা, কোনো বস্তুকে আমরা কালো দেখবো, কালো দেখবো যদি কোনো বর্ণই প্রতিফলিত না হয়, ঠিক আছে, সব বর্ণটাই শোষণ হয়ে গেছে। ধরো সাদা পড়লো, এখানে কোনো বর্ণ আর প্রতিফলিত হলো না, কোনো বর্ণ যদি প্রতিফলিত না হয় তাহলে তখন আমরা কি দেখবো, কালো। বস্তুটা হচ্ছে কালো কখন, যখন কোনো বর্ণ প্রতিফলিত হবে না, প্রতিফলিত হবে না, ঠিক আছে। কোনো বর্ণ যখন প্রতিফলিত হবে না তখন আমরা কি দেখবো, তখন সেটাকে কালো দেখবো, ঠিক আছে। তার মানে সাদা জিনিসটাকে, সাদা বস্তু যেটা, একটা জিনিস তাহলে ভালো করে বোঝো, সাদা বস্তু যেটা, সাদা বস্তু সব বর্ণকে প্রতিফলিত করতে পারে, সাদা বস্তু সব বর্ণকে প্রতিফলিত করতে পারে। তাহলে সাদা কি করতে পারে, সাদা সব বর্ণকে প্রতিফলিত করতে পারে। আর কালো বস্তু কি করতে পারে, সব বর্ণগুলোকে শোষণ করতে পারে। কালো বস্তু, এটা ধরো কালো বস্তু, কালো বস্তু কি করবে, সব বর্ণকে শোষণ করে,
ঠিক আছে, কালো বস্তু সব বর্ণকে শোষণ করে। আচ্ছা আচ্ছা, কালো বস্তুর ওপর ধরো এরকম একটা কোশ্চেন হয়েছে, যেটা কালো বস্তু আছে এখানে, একটা কালো বস্তু, তার উপরে নীল বর্ণের আলোক রশ্মি পড়লো, আমি কি দেখব? কালো বস্তু, তারপর নীল বর্ণের আলোক রশ্মি পড়লো, আমি কি দেখবো বস্তুটাকে? আমি কি দেখবো? নীল বর্ণের আলোক রশ্মি যদি পড়ে, শুধুমাত্র নীল বর্ণের আলোক রশ্মি পড়লো, আমি কি দেখবো? আমি কালোই দেখবো। কারণটা কি? কারণ হচ্ছে কালো বস্তু কি করে? সব বর্ণকে শোষণ করে, নীলকেও শোষণ করে নেবে, হলুদকেও শোষণ করে নেবে, সবুজকেও শোষণ করে নেবে, সমস্ত বর্ণকেই শোষণ করে নেবে। তাহলে কালো বস্তু কি করতে পারে? সব বর্ণকে শোষণ করে, নীল বর্ণকেও শোষণ করে নেবে। তাহলে কোনো বর্ণ এখান থেকে প্রতিফলিত হবে না। কোনো বর্ণই যদি প্রতিফলিত না হয়, তাহলে আমি কি বর্ণ দেখবো? কালো দেখবো। ঠিক আছে, আচ্ছা এবার এরকম কোশ্চেন হয়, একটা লাল রঙের ফুল আছে নিচে, ঠিক আছে, একটা লাল বর্ণের ফুল রাখা হয়েছে, তার উপরে একটা নীল রঙের কাঁচ রাখা হয়েছে। ধরো নিচে একটা লাল রঙের ফুল আছে, ঠিক আছে। আচ্ছা বলতো, লাল রঙের ফুল থেকে কি বর্ণের আলোক রশ্মি বের হবে? লাল বর্ণেরই বের হবে, লালই দেখবো আমরা। এবার লাল ফুলটার উপরে ঠিক একটা নীল রঙের কাঁচ রেখে দেওয়া হয়েছে, ধরো এর উপর একটা নীল রঙের কাঁচ রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, নীল বর্ণের বস্তু কি করতে পারে? শুধুমাত্র নীলটাকে প্রতিফলিত করবে। সে কি করবে? নীল প্রতিফলিত করবে, ঠিক আছে, নীল বর্ণটাকে প্রতিফলিত করবে, প্রতিফলন ঘটাবে নীল বর্ণে। তাহলে নীল কাঁচে যদি লাল বর্ণ এসে পড়ে, সে শুধু নীল বর্ণটাকেই প্রতিফলন করে, বাকিগুলো কি করে? বাকিগুলো শোষণ করে। বাকি কি করে? বাকি শোষণ করে, বাকি বর্ণগুলোকে সে শোষণ করে। লাল বর্ণ কি করবে? শোষণ করবে, বাকি বর্ণগুলোকে শোষণ। শুধুমাত্র নীল যদি পড়তো তাহলে নীল বেরোবে, ঠিক আছে, তাহলে লালকে কি করে নেবে? শোষণ করে নেবে। তাহলে এখান থেকে কি বর্ণ বের হবে? কোনো বর্ণই বের হবে না। তাহলে আমরা কি দেখবো? এটাকে কালো দেখবো, ঠিক আছে। তাহলে লাল রঙের ফুল যদি নীল কাঁচের মধ্যে দিয়ে দেখি, আমি কি দেখবো? কালো দেখবো। কেন কালো দেখবো? লাল বর্ণ থেকে লাল বর্ণের আলোক রশ্মি বের হয়, সেই লাল বর্ণ নীল বর্ণের মধ্যেই আছে। তাই নীল বর্ণের বস্তু কি করতে পারে? নীলকে প্রতিফলিত করতে পারে, আর বাকি সব বর্ণ সে শোষণ করে নেবে, ঠিক আছে। তাহলে লাল বর্ণটাকে নীল বর্ণ কি করে নিচ্ছে? শোষণ করে নিচ্ছে। পরে থাকছে তাহলে কি বর্ণ? একটাই তো বর্ণ গেছে, লাল বর্ণই তো গেছে, আর তো কেউ নেই। তাহলে লাল বর্ণটাকে শোষণ করে নেবে। তাহলে একে যদি শোষণ করে নেয়, তাহলে বেরোবে কি? কিছুই বেরোবে না। তো কিছুই যদি প্রতিফলন না হয়, তাহলে কি বর্ণ আমি দেখবো? কালো দেখবো। কোনো বর্ণ যদি প্রতিফলিত হয়ে না আসে, তাহলে কি বর্ণ দেখবো? তখন আমরা কালো দেখবো, ঠিক আছে। তো যদি কোনো একটা বস্তু এখানে রাখলাম, এবার ধরো এরকম হলো যে এরকম একটা বস্তু রেখেছি, যে বস্তুটার কালার হচ্ছে নীলও আছে প্লাস কিছুটা লালও আছে, ঠিক আছে, কিছুটা নীলও আছে কিছুটা লালও আছে। তাহলে কি হবে? তাহলে নীল রংটা বের হবে, লালও বের হবে, নীলও বের হবে, লালও বের হবে। লাল বর্ণটা কি হবে? শোষণ হয়ে যাবে। নীলটা কি হবে? নীলটাকে আমি কি দেখবো? তখন নীলটাকে নীল দেখবো, কারণ নীল বর্ণের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তাহলে আমি কি দেখবো? এই যে বস্তুটা দেখবো, সেই বস্তুটা যেখানে যেখানে লাল আছে, সেই লাল জায়গাগুলোকে আমি কি দেখবো? কালো দেখবো। আর যেখানে যেখানে নীল আছে, সেই নীল জায়গাটা আমি কি দেখবো? নীল দেখবো, ঠিক আছে। তাহলে আমার যদি বস্তুটা নীল আর লাল কালারের হয়, তাহলে আমি যখন দেখবো, আমি যখন এখানে চোখ রাখবো, চোখ রেখে আমি দেখবো, তাহলে তখন আমি কি দেখবো? বস্তুটাকে কালো আর নীল, মানে আমি বস্তুটাকে দিয়ে দেখেছি নীল আর লাল, যখন আমি দেখছি তখন দেখছি কালো আর নীল আর কালো, ঠিক আছে। নীল আর লাল ছিল, এটা হয়ে যাচ্ছে নীল আর কালো, ঠিক আছে। বেশ, এখানে আরেকটা জিনিস আছে, এই যে 7টা বর্ণ আছে, তো 7টা বর্ণের মধ্যে আরেকটা জিনিস আছে, প্রাথমিক বর্ণ, মৌলিক বর্ণ আছে একটা। কোনগুলো মৌলিক বর্ণ? মানে এই বর্ণগুলোর মধ্যে
তিনটে কালার আছে, তিনটে বর্ণ আছে, যে তিনটেকে বলা হয় মৌলিক বর্ণ। এই তিনটে ব্লু, গ্রিন আর রেড, মানে নীল, সবুজ আর একটা হচ্ছে লাল। এই তিনটেকে বলা হয় মৌলিক বর্ণ। তো এই তিনটে জিনিসকে যদি আমি সমান অনুপাতে মেশাই না, এই তিনটে জিনিসকে সমান অনুপাতে যদি মেশাই, তাহলে আমি যে বর্ণটা পাবো সেটা হচ্ছে সাদা। সমান অনুপাতে যদি মেশাই, ঠিক আছে। আর আরেকটা জিনিস হয়, এই তিনটে কালারকে বিভিন্ন অনুপাতে যদি আমি মেশাই, তাহলে আমি যে কোনো কালার তৈরি করতে পারবো। একটা জিনিস দেখে থাকবে যে ওই পেন্টের দোকানগুলোতে, রঙের দোকানগুলোতে বিভিন্ন কালারের যে রঙগুলো আমরা পাই আর কি, ঘর রং করার জন্য বা হচ্ছে দেওয়াল রং করার জন্য বা হচ্ছে কোনো জিনিসপত্র রং করার জন্য যে রঙগুলো আমরা পাই আর কি পেন্টের দোকানগুলোতে, তাদের কাছে মেনলি এই তিনটে রঙকে থাকে। এই তিনটে রঙকে তারা বিভিন্ন অনুপাতে মেশায়, বিভিন্ন অনুপাতে মিশিয়ে বিভিন্ন রকমের কালারগুলোকে তৈরি করে, ঠিক আছে। তো মেন রং হচ্ছে এই তিনটে রঙকে আমি সমান অনুপাতে মেশালে আমার তৈরি হয়ে যাবে সাদা। প্রাথমিক বর্ণ বলে অনেক সময়, মৌলিক বর্ণ বলে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার বর্ণ থেকে আরো কয়েকটা টাইপের জিনিস কোশ্চেন হয়। যেমন ধরো বলছিলাম যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত বললাম, এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে প্রায় 8000 অ্যাংস্ট্রম। আর বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4000 অ্যাংস্ট্রম। মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কম, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দর্শী, মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা কম। আর তরঙ্গ হয় না, তরঙ্গ দৈর্ঘ্য বলতে এই যে দৈর্ঘ্যটা, একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটাকে আমরা ল্যামডা অক্ষর দিয়ে প্রকাশ করি, এটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। তো এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির ক্ষেত্রে। লালের ক্ষেত্রে কি প্রায় ডবল, তার মানে মোটামুটি এরকম একটা তরঙ্গ দৈর্ঘ্যটা প্রায় এর থেকে ডবল লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। ধরো কোনো একটা জায়গায় একটা বস্তু রাখা আছে, এবার লাল বর্ণের আলো রশ্মিও যাচ্ছে, বেগুনি বর্ণের আলো রশ্মিও যাচ্ছে। তো এটা সাদা বর্ণের আলো রশ্মি ধরে যাচ্ছে, মানে তার মধ্যে লাল আছে বেগুনি আছে। যার তরঙ্গ দৈর্ঘ্যটা কম, এটা বললাম নীল আর এটা বললাম লাল। ল্যামডা অক্ষর দিয়ে প্রকাশ করো, এটা হচ্ছে ল্যামডা। যার তরঙ্গ দৈর্ঘ্যটা কম সেটা কি হবে, সে এখানে গিয়ে ধাক্কা খেয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। কিন্তু যার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, এইভাবে যাচ্ছে, এই পার্টিকেলটাকে অতিক্রম করে বেরিয়ে যাবে, ঠিক আছে, বা এই কণাটাকে অতিক্রম করে বেরিয়ে যাবে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কি হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে পার্টিকেলটা অতিক্রম করে বেরিয়ে যাবে। মানে তরঙ্গটা মোট কথা যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে এখান থেকে বেরিয়ে যাবে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে সোজা বেরিয়ে চলে যাবে, এই অতিক্রম করে পার্টিকেলটা অতিক্রম করে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে এবার বলো তো কার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, লালের
তাহলে লাল সহজেই একে অতিক্রম করে বেরিয়ে যাবে। আর কার আটকে যাওয়ার বেশি প্রবণতা বেশি, কে ধাক্কা খেয়ে আবার এদিক ওদিকে প্রতিফলিত হয়ে যাবে। নীল, নীলের কাছাকাছি আরও কে আছে, বেগুনি আছে। এদের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় ওই 4000 অ্যাংস্ট্রমের কাছাকাছি, ঠিক আছে। বেগুনি, নীল, এদের তরঙ্গ দৈর্ঘ্য তো কম, শেষের দিকে বেনি আসর করে বেগুনি, বেগুনি তারপর নীল। তাহলে বেগুনি নীল এদের এখানে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, আর লালের ছড়িয়ে পড়ার সম্ভাবনা সব থেকে কম। তাহলে লাল সোজা বেরিয়ে যাবে। আর নীল বা বেগুনি এরা কী হয়ে যাবে, এরা এই কণাতে গিয়ে ধাক্কা খেয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এই যে ছড়িয়ে পড়লো নীল বা বেগুনি কালার, এই যে ছড়িয়ে পড়লো, এই জিনিসটাকে বলা হয় বিচ্ছুরণ, স্ক্যাটারিং, স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে। তাহলে বিচ্ছুরণটা কোন বর্ণের ক্ষেত্রে বেশি হয়, বেশি দেখতে পাওয়া যাবে? বিচ্ছুরণ হবে কার বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম। কার কম? নীল বা বেগুনি। নীল বা বেগুনি এদের বিচ্ছুরণটা সব থেকে বেশি। বিচ্ছুরণ সব থেকে কোন বর্ণের? নীল বা বেগুনি বর্ণের। বিচ্ছুরণ সব থেকে বেশি কার? নীল বা বেগুনি বর্ণের। আর সব থেকে কম কার? সব থেকে কম হচ্ছে লাল। বিচ্ছুরণ মানে চারিদিকে ছড়িয়ে পড়ার যে টেন্ডেন্সি সেটা কার বেশি? নীল বা বেগুনি বর্ণের। আর সব থেকে কম কার? লাল বর্ণের, ঠিক আছে। সূর্য থেকে দিনের বেলা ধরো আলো আসছে, মেঘের মধ্যে আকাশের মধ্যে দিয়ে আসবে, আকাশে ভাসমান প্রচুর তো ছোট ছোট ধূলিকণা আছে, ছোট ছোট ধূলিকণা, কার্বন কণা, বাতাসের অণু, সেগুলো আছে। তো যেহেতু বেগুনি বা নীল বর্ণের বিচ্ছুরণ সব থেকে বেশি, ওই কণাগুলোর জন্য, ছোট ছোট কণাগুলোর জন্য নীল বা বেগুনি বর্ণ কি হতে পারে, চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু লাল বর্ণ অতটা ছড়াবে না। সেই জন্য আকাশটাকে আমরা দেখি নীল, কারণ কি আকাশে যে বায়ুকণা, ধূলিকণা বা এদের জন্য বিচ্ছুরণটা ঘটে। তো এই বিচ্ছুরণ মাত্রাটা কার বেশি? র্যালের স্ক্যাটারিং সূত্রতে, র্যালের মত অনুসারে, র্যালে দেখিয়েছেন এক্সপেরিমেন্টে, বিচ্ছুরণ মাত্রা যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই ইজ প্রপোর্শনাল টু 1/λ⁴। র্যালের সূত্র, র্যালে বলেছেন যে বিচ্ছুরণ মাত্রাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে কি, র্যালের বিচ্ছুরণ মাত্রা আই, র্যালের সূত্র অনুসারে বা র্যালের মত অনুসারে বিচ্ছুরণ মাত্রা আই ইজ প্রপোর্শনাল টু 1/λ⁴। মানে ল্যামডা যার বেশি তার বিচ্ছুরণ সব থেকে কম, আর ল্যামডা যার কম তার বিচ্ছুরণ সব থেকে বেশি ব্যস্তানুপাতিক। তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার বিচ্ছুরণ মাত্রা সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে বিচ্ছুরণ সব থেকে কার বেশি? নীল বা বেগুনি বলবে, সেই জন্য আমরা আকাশটাকে নীল দেখি। আচ্ছা, এবার বলতে পারি বেগুনি তো দেখতে পারতাম, কিন্তু এই নীল আর বেগুনি এটা তো খুব কাছাকাছি কালার। তো বেগুনি থেকে নীলটা আমাদের চোখ হচ্ছে নীলের প্রতি বেশি সেন্সিটিভ, ঠিক আছে। নীলের প্রতি বেশি সেন্সিটিভ আমাদের চোখ, মানে অনুভূতিটা, নীল বর্ণের অনুভূতিটা আমাদের চোখে বেশি বেগুনির থেকে, সেই জন্য আমরা নীল দেখি, ঠিক আছে। তাহলে এরকম কোশ্চেন হতে পারে যে আকাশ আমরা নীল দেখি কেন? তাহলে উত্তর কি দেবে? উত্তর হবে এইভাবে, র্যালের সূত্র অনুসারে বিচ্ছুরণ মাত্রা আই প্রপোর্শনাল টু 1/λ⁴, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যার সবচেয়ে কম তার বিচ্ছুরণ মাত্রা সবচেয়ে বেশি। তো নীল বা বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই বিচ্ছুরণ সব থেকে বেশি। আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই বিচ্ছুরণটা হচ্ছে সব থেকে কম, ঠিক আছে। লাল বর্ণের বিচ্ছুরণ সব থেকে কম, আর নীল বা বেগুনি বর্ণের বিচ্ছুরণ সবচেয়ে বেশি। সেই জন্য আমরা আকাশটাকে নীল বা বেগুনি দেখার কথা আমাদের, কিন্তু নীল বা বেগুনির মধ্যে আবার নীল বর্ণের প্রতি আমাদের চোখ বেশি অনুভূতি পাবো, নীলের প্রতি অনুভূতিটা আমাদের চোখের বেশি, ঠিক
ঠিক আছে, সেন্সিটিভিটিটা নীলের প্রতি আমাদের একটা বেশি, সেই জন্য আকাশটা আমরা নীল দেখি। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেন হতে পারে যে আকাশটাকে তো নীল দেখছি কিন্তু মেঘগুলো যেগুলো দেখি সেগুলো সাদা দেখি কেন? মেঘগুলো সাদা হয়ে যায় কেন? কারণ মেঘের যে জলকণাগুলো, তার যে কণাগুলো যে দৈর্ঘ্যটা, এই যে কণা, ঠিক আছে, জলের কণাটা একটু বড়। ঠিক আছে, তাহলে এবার কি হবে? লালটাও আর প্রতিফলিত, লালটাও কি হবে? লালটাও প্রতিফলন ঘটবে, মানে সব বর্ণগুলোই প্রতিফলন হবে। তখন আর কেউ আর ওই টপকে যেতে পারবে না। ঠিক আছে, সবগুলোই প্রতিফলন হয়। সবগুলো যদি একসঙ্গে প্রতিফলন হয় তাহলে আমি সেই বর্ণটা কি দেখবো? সবগুলো যদি প্রতিফলিত হয়ে চলে আসে সাদা দেখবো। ঠিক আছে, সব বর্ণগুলো তো মিশাই তো সাদা তৈরি হয়, মেঘটাকে আমরা সাদা দেখবি। ঠিক আছে, মানে সমস্ত বর্ণই তো প্রতিফলিত হচ্ছে একসঙ্গে। ঠিক আছে, আর হ্যাঁ আরেকটা কোশ্চেন এখান থেকে বর্ণালী থেকে, যে ওই যে আমরা বিপদ সংকেত হিসাবে কি ব্যবহার করি? কোন বর্ণটাকে? লালটাকে না সবুজটাকে? বিপদ সংকেত হিসাবে সবসময় লাল বর্ণ ব্যবহার করা হয়, কেন বলতো? বিপদ সংকেত হিসাবে লাল বর্ণ, বিপদ সংকেত হিসাবে লাল বর্ণ ব্যবহৃত হয়। তার কারণটা কি? লাল বর্ণের যে প্রতিফলনের কোনো ব্যাপার নেই, সহজেই সে বেরিয়ে চলে যেতে পারে। এবার একটা বেগ বলে বেগের ব্যাপার আছে। লাল আর নীল, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে প্রায় 8000 অ্যাংস্ট্রম, আর নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য প্রায়, নীল বা বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 4000 অ্যাংস্ট্রম। আচ্ছা, বেগটা লাল বর্ণের ক্ষেত্রে বেশি, বেগ বেশি। ঠিক আছে, তাহলে বেগ যদি বেশি হয় তাহলে কি আগে পৌঁছাবে? 7টা বর্ণ একসঙ্গে বেরিয়েছে, 7টা বর্ণ একসঙ্গে বেরিয়েছে। যদি লাল বর্ণের বেগ বেশি হয় তাহলে 7টা বর্ণের মধ্যে কে আগে এখানে পৌঁছাবে? যার বেগ বেশি তার লাল বর্ণ আগে এসে পৌঁছাবে। তাহলে লাল বর্ণে যদি সিগন্যাল ব্যবহার করা হয় তাহলে লাল বর্ণটাই তাহলে বিপদ সংকেত হিসাবে, যে গাড়ি চালাবে বা কোনো এগিয়ে আসছে, বিপদের দিকে এগিয়ে আসছে, সে আগে বুঝতে পারবে। সেই জন্য সব জায়গায় দেখবে বিপদ সংকেত হিসাবে কোন বর্ণ ব্যবহার করা হচ্ছে? লাল বর্ণ ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে, যদি এগুলো কোনো একটা মাধ্যমে ব্যবহার করা হয়, মাধ্যমে আলোকরশ্মি, 7টা বর্ণের আলোকরশ্মি যাচ্ছে, যদি শূন্য মাধ্যমে যায়, শূন্য মাধ্যম যদি হয়, শূন্য মাধ্যমে সব বর্ণের বেগ কিন্তু একই, সব বর্ণের বেগ একই শূন্য মাধ্যমে। কিন্তু অন্য কোনো যদি মাধ্যম হয়, সেটা বায়ু মাধ্যমই হোক বা জল মাধ্যম হোক বা অন্য কোনো মাধ্যম হয়, তাহলে কিন্তু সমস্ত বর্ণের বেগটা পৃথক হয়ে যায়। ঠিক আছে, কাচের মধ্যে দিয়ে প্রিজমের ক্ষেত্রে যেটা দেখেছো, প্রিজমের ক্ষেত্রে কি হয়? সাদা বর্ণের আলোকরশ্মি পড়লো, সাদা বর্ণের আলোকরশ্মি পাঠানো হলো, তারপর কি হচ্ছে? সমস্ত বর্ণ পৃথক হয়ে গেল। পৃথক হয়ে যাওয়ার কারণটা কি? এখানে হচ্ছে বেগের পার্থক্য। ঠিক আছে, বিভিন্ন বর্ণের বস্তুর বেগ, বিভিন্ন বর্ণের আলোকরশ্মির বেগ হচ্ছে বিভিন্ন। তো সেই জন্য দেখো সহজে আগে কে বেরিয়ে আসছে? এদিকে লাল, উপরে কে থাকছে? লাল, আর নিচে থাকছে কে? বেগুনি। বেগুনি বর্ণের বেগ কম, বেগুনি বর্ণের বেগ কম। ঠিক আছে, লাল বর্ণের বেগ বেশি। এটা মনে রাখতে হবে। কোনো মাধ্যমে কিন্তু অবশ্যই, কোনো মাধ্যমের মধ্যে। আর যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমে কিন্তু সমস্ত বর্ণের বেগ একই। ভ্যালুটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যদি শূন্য মাধ্যমে বলে যে লাল বর্ণের বেগ বেশি না সবুজ বর্ণের বেগ বেশি, তখন কি বলবে? শূন্য মাধ্যম হলে সমস্ত বর্ণের বেগ একই, এখানটা খেয়াল রাখবে। ঠিক আছে, সেই জন্য বিপদ সংকেতটা কোথায় ব্যবহার করবো? শূন্য মাধ্যমে ব্যবহার করি, আমাদের পৃথিবীর মধ্যে ব্যবহার করি, যে কোনো জায়গায়। সেটা তো বায়ু মাধ্যম, তাহলে বায়ু মাধ্যম যেহেতু, তাহলে বায়ু মাধ্যম হলে বেগটা কি হবে? পৃথক হয়ে যাবে, প্রত্যেকটা বর্ণের বেগ আলাদা হয়ে যাবে। তাহলে লাল বর্ণের বেগ এখানে বেশি। ঠিক আছে, তো বর্ণালী থেকে মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলো হয়, দেখো। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে আবার বলবে,
কমেন্টে জানাবে, আমরা দেখবো সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া যায়। ঠিক আছে, থাক আজকে।